welcome to today's operating system lab class. আমরা কন্টিনিউয়াস বিফোর মিট ল্যাবের যে কন্টিনিউয়াস টাস্কগুলি আপনাদের সাথে শেয়ার করা আছে এগুলি দেখেছেন প্রিভিয়াসলি। কিছু লিনাক্স কমান্ড, কিছু উইন্ডোজ কমান্ড, বেসিক্যালি লিনাক্স কমান্ডই আমরা বেশি শিখেছি বিকজ উইন্ডোজ কমান্ডগুলি আমাদের খুব বেশি প্রয়োজন হয় না, বাট তারপরেও কিছু কমান্ড দেখতে হয়। লিনাক্সের মধ্যে থেকেই আমরা কাজ করছিলাম বিকজ লিনাক্স কোডটার উপরে বেস করে বেশিরভাগ অপারেটিং সিস্টেম তৈরি। আপনারা অলরেডি জানেন যে উইন্ডোজ বাদে বাকি অন্যান্য যে কমন অপারেটিং সিস্টেমগুলিকে আমরা ইউজ করি সেইগুলি সবই হচ্ছে লিনাক্স কার্নেলের উপরে বেস করে, মানে লিনাক্স কোডটাকে মডিফাই করে দেন নিয়ে করেছে। আজকে আমরা শুরুতে আমাদের ল্যাব 9 এটা শুরু করার আগে আমরা জাস্ট যেহেতু আমাদের একটা স্মল প্রজেক্ট সাবমিট করতে হবে, দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল সবাই, সো কিছু আইডিয়াস আপনাদের জন্য একটা ফাইলে জেনারেট করা আছে। ফাইলটা আপনারা একটু সময় নিয়ে গো থ্রু করলে ইউ ক্যান গেট সাম আইডিয়াস, এন্ড সেই আইডিয়া থেকে আপনারা যেহেতু আলাদা আলাদা স্টুডেন্ট আলাদা আলাদা প্রজেক্ট করবেন, সো কাছাকাছি হতে পারবে, বাট আইডিয়াটা তো একটু ভিন্ন থাকতে হবে কিছুটা। লাইক আমরা যেমন একটু আগে সিমুলেটরের কথা বলছিলাম যে আমরা একটা অপারেটিং সিস্টেম ক্রিয়েট করব, স্মল অপারেটিং সিস্টেম, তো সেইটা যে সবারটা যে সেম একরকম হবে সেরকমটা যেন না হয়, ফাংশনালিটিতে যেন বেসিক ডিফারেন্স কিছু থাকে যাতে বোঝা যায় যে কাজ দুইটা আলাদা। তো দেখেন যে আমরা কিছু সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম আমরা অলরেডি আগে নাম জেনেছি, লাইক এফসিএফএস, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসে সে আগে। আপনাদের মিডে একটা কোশ্চেন ছিল, তার মধ্যে একদম লাস্টের যেটা ছিল খেয়াল আছে যে 5টা জব আসছিল P0 থেকে P4, P5, P1 থেকে P5, লাস্টে একটা জব আসলো ওই যে আপনার টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, এগুলি খেয়াল আছে? দাওনি? আচ্ছা, যাই হোক, যারা দিয়েছেন হচ্ছে ওইখানে যে আপনি বিভিন্ন প্রসেস রিলেটেড টাইমগুলি নিয়ে ক্যালকুলেশন করেছেন, ওইগুলিকে আবার একটু খেয়াল রাখেন। খুবই সহজ বিষয়, ম্যাক্সিমাম আমি খাতা চেক করা হয়েছে তো আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই ওইটা অ্যান্সার করতে পেরেছে, এবং মোটামুটি তাদের মধ্যেও আবার হচ্ছে অনেকেই সঠিকই অ্যান্সার করেছে, মানে 6 আউট অফ 6 ওই কোশ্চেন পেয়েছে অনেকেই। তো যাই হোক, ওইখানে আপনারা হচ্ছে এই টাইমগুলি শুনেছিলেন, জেনেছিলেন, এবং কয়েকটা শিডিউলিং অ্যালগরিদমের নামও আপনারা প্রিভিয়াসলি দেখেছেন, লাইক এফসিএফএস, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, সিরিয়ালে যে আগে আসবে সে আগে যাবে, ফার্স্টে যে আসছে তাকে আগে সার্ভিস দেওয়া হবে। এখন ওই কোশ্চেনটার মধ্যে ছিল যে একটা অ্যারাইভেল টাইম দেওয়া ছিল, যে আপনার 5টা প্রসেস দেওয়া ছিল, তার অ্যারাইভেল টাইম দেওয়া ছিল, এরপরে ওইগুলি আপনারা ক্যালকুলেশন করে সব করে ফেলছেন। লাস্টের কোশ্চেন এসে আপনাদেরকে একটু যুক্ত করে দেওয়া হয়েছে যে মনে করেন যে একটা নতুন প্রসেস আসছে ওই টাইমগুলির মধ্যবর্তী কোনো টাইমে, মানে P1 থেকে P5 যে এই টাইমগুলিতে অ্যারাইভ করছে তার মাঝামাঝি, ধরলাম যে P2 বা P3 এর পরে একটা প্রসেস নতুন করে অ্যাড করতে বলা হলো, মানে মাঝখানে ঢুকাতে বলা হলো, তাহলে ব্যাপারটা কি হবে? শিডিউল কি চেঞ্জ হবে নাকি যেরকম আগে ছিল এরকম থাকবে? এই রকম রিলেটেড কোশ্চেনটা ছিল। তো সেটা অনেকে কনফিউজড হয়ে অনেকের মতো উত্তর লিখছে, বাট খুব সহজ হিসাবটা ছিল যে এটা তো ওখানে বলা হয়েছে যে এফসিএফএস ছিল, তাহলে এফসিএফএস হলে কি হবে, আমার যেটা অ্যারাইভ টাইম আগে সে অবশ্যই কিউতে আগে কাজ করবে। আমি 5টা বলছি, আর যেমন মনে করেন যে আপনারা এখানে একজন স্টুডেন্ট আছেন, আমাদের আসার কথা 9টায়, কেউ 9টায় আসছি, কেউ 9টা 5-এ, কেউ 9টা 10-এ, হ্যাঁ, এইভাবে আমি অ্যাটেন্ডেন্সে লিখে রাখছি মনে করেন। এবার হঠাৎ একজন দেখলাম যে একটা বাদ পড়ছে, একজন সব লিখে ফেলছি, একজন আসছে 9টা 7-এ, তাহলে ওই 9টা 7-এর ওকে তো আমাকে ওই জায়গায় ঢুকাইতে হবে। তার মানে আমার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস কি, আপনি যে আগে আসছে তাকে আগে সার্ভিস দেওয়া হবে, তাহলে 9টা 7-এ যে আসছে সে অবশ্যই 9টা 10-এ যে আসছে তার চেয়ে আগে সার্ভিস পাবে, তাহলে ওইটা মাঝখানে ইনসার্ট হয়ে যাবে। এইটা ছিল কোশ্চেন, এটা অনেকেই বুঝতে পারেন নাই, খুব কমই এই অংশটুকুর সঠিক উত্তর পেয়েছি। বাকি আগে যেটা টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, কমপ্লিশন টাইম, এগুলি পেরেছে সবাই কম বেশি, দেখাদেখি করে হোক আর যেভাবে হোক হয়েছিল। আচ্ছা, এখানে দেখেন যে কয়েক রকম সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমের সিমুলেটর বলেছে, যেমন এটা একটা সিম্পল সি কোড দেওয়া আছে। সি কোডে অত ডিটেইল এক্সপ্লেনেশনে যাব না, আপনারা সি কোডটা দেখলে বুঝতে পারবেন। মানে ফার্স্টে ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে, তার ভিতরে প্রিন্ট, স্ক্যান, এটসেট্রা, এই টাইপের ইজি কমান্ডগুলি আছে। আপনাদের কাছে যেটা লাগবে সেটা হচ্ছে
স্যার স্যার সো এখানে ওই যে আপনারা প্রিভিয়াসলি যেই কমান্ডগুলি প্র্যাকটিস করেছেন ওরকম কিছু কমান্ড এখানে আছে, বিটি, ডাব্লিউটি, টিএটি, তো বুঝতে পারছেন। তারপরে এখানে ওয়েটিং টাইম, বাস টাইম, আর টিএটি হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। এই ক্যালকুলেশনগুলি কেন, এই ফর এইটা কেন লিখলাম, এটার সাথে এটা কেন যোগ করলাম, এটা আপনারা ওই যে ক্লাস নোটে যারা পড়ছে সব আপনারা আশা করি যে আপনারা পড়েছিলেন, ওইখান থেকে রেফারেন্সটা পেয়ে যাচ্ছেন যে এটা কেন লিখছি। বাট একটা সিম্পল কোড যেটা আমাদেরকে কি করছে, এফসিএফএস বিষয়টাকে দেখাচ্ছে, যেখানে যে দেখেন আরো এক্সপ্লেন করে দেওয়া আছে এর মধ্যে। ওয়েটিং টাইমটা কি বলছিলাম, স্টার্ট টাইম থেকে অ্যারাইভাল টাইম মাইনাস করে দিলে টার্ন অ্যারাউন্ড টাইম বলছিলাম ওয়েটিং টাইমের সাথে বার্স্ট টাইমটাকে যোগ করা, আর এভারেজ বের করতে বলেছে, এভারেজ ক্যালকুলেট করতে বলছে যে এভারেজ ওয়েটিং এন্ড টার্ন অ্যারাউন্ড টাইম, মানে টোটাল প্রত্যেকটার ওয়েটিংকে এভারেজ করলেই যা হয় সেটাই তো এভারেজ। ওইটাই বলছে আপনাকে একটা কোডের মাধ্যমে করতে। কোডটা এখানে আছে এবং তার আউটপুটে দিলে আপনারা এরকম দেখতে পাবেন, যেটা আপনারা পরীক্ষার সময় ম্যানুয়ালি করে টেবিলটা করেছিলেন সেটা প্রোগ্রামের মাধ্যমে। তার মানে আপনি নেক্সটে ওই টাইপের যত টেবিল এখানে দিয়ে দিবেন, এই প্রোগ্রামটা সেইগুলিকে ক্যালকুলেট করে আপনার বাস টাইম, ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম বের করে দিতে পারবে। সো এইটা প্র্যাকটিস করবেন। এইটা আমাদের ওই যে প্রজেক্টের পার্ট, মানে প্রজেক্টের মধ্যে আমরা বেশ কিছু জিনিস ফাইলকে এক জায়গা করব, 4টা 5টা 6টা ফাইল হতে পারে, সেইগুলির এই একটা পার্ট যে আমি স্যার যে এই এফসিএফএস কে ইমপ্লিমেন্ট করেছি আমার অপারেটিং সিস্টেমের মধ্যে। এবার বুট হবে কিভাবে, আপনার সিস্টেমটা থেকে বুট হবে কিভাবে, সেটা নিচের দিকে অনেক আছে। এই ফাইলটা মোটামুটি 18 পেজের, তো আমরা একটু ধৈর্য ধরে একটু স্ক্রল করব আর কি। মেমোরি অ্যালোকেশনের সিমুলেটর, মেমোরি যে অ্যালোকেট, আমরা মেমোরি অ্যালোকেশন এখনো পড়ি নাই। সো ওখানে যে ফার্স্ট ফিট, বেস্ট ফিট আর ওর্স্ট ফিট 3 রকম ফিট করা যায়, মানে মেমোরির মধ্যে আমার প্রসেসকে ফিট করতে হবে, মানে মেমোরিকে আমি কতটুকু অ্যালোকেশন নিব মেমোরি থেকে, সেই বিষয়গুলিকে ফিটিং করার জন্য এটা আসে। আমরা যখন মেমোরি অ্যালোকেশন করব তখন দেখব এটারও একটা এই যে আপনার ফার্স্ট ফিটের কি করবেন এবং তার একটা কোড দেওয়া আছে, স্যাম্পল কোড। একটু সময় নিয়ে একটু ধীরে ধীরে, এতটুকুই একটু সময় নিয়ে একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করতে হবে। একটু কমপ্লেক্স মনে হচ্ছে, বাট আপনি মনে হয় লাইন বাই লাইন গো থ্রু করলে একটু আধা ঘন্টা সময় দিয়ে যদি একটু দেখেন এই কোডটাকে, আই হোপ বুঝতে পারবেন। এখানে না বোঝার মতো খুব জটিল কিছু নাই, লজিক্যালি স্টেপ বাই স্টেপ এসছে। সো লজিকগুলি আপনাকে খেয়াল রাখতে হবে। আর এছাড়া যে বললাম লুপ তৈরি করা হয়েছে, ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে, প্রিন্টএফ, স্ক্যানএফ ইউজ করা হয়েছে, এই সিম্পল থিংস, এগুলি তো আপনারা বুঝতে পারছেন। বাট কেন এর পরের স্টেপটা এটা আসলো সেইগুলিকে একটু কেয়ারফুলি দেখবেন আর কি। আমি জাস্ট ওভারভিউ দেখা যাচ্ছে, এরকম দেখেন বেশ কয়েকটা দেওয়ার পরে সেকেন্ড পার্টে আসে 3টা এরকম ছিল সি প্রোগ্রাম। এরপরে দেখছেন যে মিনি অপারেটিং সিস্টেম সিমুলেটর কমান্ড বেসড ইন সি অর পাইথন। এখান থেকে আপনি যে দেখেন যে একটা মিনি অপারেটিং সিস্টেম তৈরি করতে পারবেন, যার ফিচার কি থাকবে দেখেন, যে ইউজার কমান্ড ইনপুট দিতে পারবে, এলএসপি, ডাব্লিউডি, এমকেডিআর এটসেট্রা কমন কমান্ডগুলি। ফাইল অপারেশনের মধ্যে আমরা ক্রিয়েট, ওপেন, রিড, ডিলিট করতে পারবো। প্রসেস সিমুলেশনের মধ্যে সিমুলেট রানিং মাল্টিপল প্রসেস উইথ ডিফারেন্ট প্রায়োরিটিস। আমরা যে প্রায়োরিটি সেট করেছিলাম মনে আছে, কি দিয়ে যেন প্রায়োরিটি সেট করে, নাইস, ভুলে গেলেন, নাইস দিয়ে না আমরা প্রায়োরিটি, হ্যাঁ নাইস ভ্যালুটাই তো, না কমান্ডটা তো নাইস, নাইসের মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু ছিল না। তাহলে আপনার হচ্ছে নেগেটিভের দিকে গেলে কি প্রায়োরিটি বাড়ে না কমে? আর কত থেকে কত পর্যন্ত যেন রেঞ্জ ছিল? -19 থেকে 20 থেকে -20, 19 থেকে -20। যে মাইনাসের দিকে গেলে প্রায়োরিটি ইনক্রিজ করা হয়, মানে রাইসকে আবার রিনাইস দিয়ে যে আমরা প্রায়োরিটিটাকে সেট করতে পারি এগেইন। তো সেই বিষয়গুলি একটু খেয়াল রাখবেন, ওইগুলির জন্য আমরা ওইগুলি প্র্যাকটিস করেছিলাম প্রিভিয়াসলি। তো এই ওএস সিমুলেটরের স্যাম্পল আউটপুট টুলস সিমুলেটর, এই ধরনের সিমুলেটরের অনেক কোড, অনেক স্যাম্পল নেটে পাওয়া যায়। এই জন্য কিছু আপনারা সার্চ করে বের করেন,
দেখে করেন। আমরা জানি যে স্টুডেন্টরা পুরো প্রজেক্টটাই নিজে করে না, একটা বেসিক বেস সার্চ করে এদিক ওদিক থেকে দাঁড় করায়, পরে ওইটাকে একটু মডিফাই করে। এই মডিফাই করার সময় আপনি পুরো প্রোগ্রামটাকে নিয়ে যে অ্যানালাইসিস করছেন, মানে পুরো প্রোগ্রামটা যে ঘাটাঘাটি করছেন, এটা থেকেই আপনার ওই প্রোগ্রামটা পুরোপুরি বোঝা হয়ে যায়। মানে আপনি যদি যে কোনো একটা কোডকে, একটা প্রোগ্রাম আনলেন, এনে যদি ওটাকে সুন্দর মতো এক্সপ্লেন করতে পারেন, বা ওখান থেকে যে জিনিসগুলি জানতে চাওয়া হলো সেইগুলি যদি বলতে পারেন, তাহলে ধরে নেওয়া হয় যে ইট ইজ ওকে, মানে এটা যে আপনি করছেন সেটা অ্যাকসেপ্ট করা যায়, সেই হিসাবে অ্যাকসেপ্ট করা যায়। হতে পারে যে পার্শিয়ালি আপনি লিখেছেন, পার্শিয়ালি কোথা থেকে কালেক্ট করেছেন, তো করতেই পারেন, সমস্যা নেই। ভার্চুয়াল মেমোরি অ্যান্ড প্রসেস ম্যানেজমেন্ট সিমুলেটরের একটা কনসেপ্টের মধ্যে কি কনসেপ্টের মধ্যে কি কভার করে, ফিচার এটসেট্রা দেওয়া আছে। আমি জাস্ট ইনস্টল করছি, আপনারা একটু দেখবেন পরে। এরকম টেবিল আমরা করেছিলাম। তারপরে হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, রিসোর্স ম্যানেজমেন্ট তো আসে নেই, নিচে কি আছে একটু দেখি। মিনি অপারেটিং সিস্টেম সিমুলেটরের দেখেন, আপনারা যে এই প্রজেক্টের সাথে তো একটা ইও দিবেন আর কি, ডকুমেন্টেশনও দিবেন। ডকুমেন্টেশনটা আবার এখানে দেওয়া আছে একটা আলাদা, একটা স্যাম্পল, এই যে ওএস ল্যাব রিপোর্ট। ল্যাবে যে আপনারা যে প্রজেক্ট করবেন ওইটাকে একটা ফরম্যাটে দিতে হয়, একটা ফরম্যাট এখানে দেওয়া আছে। এই যে প্রজেক্টের আপনারা একটু টাইপ করে বা হাতে লিখে যে কোনো ভাবে দিতে পারেন আর কি। টেবিল অফ কন্টেন্টের মধ্যে যে প্রবলেম স্টেটমেন্ট, টেকনিক, অপারেটিং সিস্টেম, ল্যাঙ্গুয়েজ, ইমপ্লিমেন্টেশন, এই বিষয়গুলি নিয়ে এখানে কিছু মানে এই যে ফিক্সড কথাবার্তা আছে। আপনার যা আলোচনা, আপনি সেই আলোচনাটা এই যে এখানে আপনি মডিউলসগুলি কি কি করেছেন এইগুলি আর ডিসকাশন দেওয়া নাই, এখানে আপনি ডিসকাশন করবেন, জাস্ট একটি স্ট্রাকচার দেওয়া আছে। তারপরে কোড অংশটুকুকে, কোডটাকে এখানে আপনার কোডটাকে কপি পেস্ট করবেন, করে এই ফাইলটাকে হচ্ছে সাবমিট করবেন। দিস ইজ কল্ড ল্যাব রিপোর্ট, মানে ল্যাবের যে কাজটা করেছেন ওইটাই একটা রিপোর্ট বানাবেন, আর কিছু না। প্রপোজাল দেওয়া লাগবে না, আপনার এই ফরম্যাটটা করলে হবে। নিচে পুরাটাই কোড, এই অংশ পুরাটাই কোড। এরকম কোডটাকে কপি পেস্ট করে দিবেন, তারপরে আউটপুট রান করে দেখাবেন, তার স্ক্রিনশট দিয়ে দিবেন। শুরুতে যে ইন্ট্রোডাকশন থাকে এন্ড আদার পয়েন্টস আছে, যে যেমন প্রবলেম স্টেটমেন্ট অ্যান্ড টেকনিক্স অ্যান্ড আদার যা ডিসকাশন আপনার রিলেটেড আসে, সেটা দিয়ে এরকম একটা রিপোর্ট বানাবেন। বাট এটা তো একদম শেষে, আগে এই কাজটা তো করবেন, পরে রিপোর্ট বানাবেন। রিপোর্ট সফট কপি জমা দিয়ে দিলে হবে। দেখেন সবকিছুই টাইপ টু টাইম এক্সপ্লেন করা আছে, অ্যালগরিদমটাকেও বলা আছে, তারপরে ইমপ্লিমেন্টেশন সি ভার্সনে ইমপ্লিমেন্টেশন করা আছে। আপনারা চাইলে পাইথন দিয়েও করতে পারেন, অসুবিধা নাই। এটার আউটপুট যে কোডটা উপরে দেখলেন, এই কোডের আউটপুট এরকম আসবে, ওয়েলকাম টু মিনি ওএস সিমুলেটর। আপনার স্ক্রিনে লেখাটা বেশি উঠবে, টাইপ হেল্প ফর কমান্ডস, এই লেখাটা উঠে থাকবে। এখন আপনি এরকম কার্সর থাকবে, আপনি ক্রিয়েট করতে চাইলে ক্রিয়েট ফাইল ওয়ান টেক্সট, ক্রিয়েট কমান্ডটাকে আপনি শিখাই দিয়ে আসছেন, ওই যে একটু আগে যে সি কোড দেখলেন তার মধ্যে। সো সে একটা ফাইলকে ক্রিয়েট করতে পারবে, যেরকমটা লিনাক্সে আপনারা ফাইল ক্রিয়েট করেছেন এখন করতে পারবে। তারপরে রিড ফাইল দিলে ফাইলের কন্টেন্ট আপনাকে দেখাবে, যে ফাইল ওয়ানের মধ্যে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখেছিলাম। সো ফাইলের মধ্যে রাইট করা এবং ফাইলকে রিড করা, মানে ফাইলের ভিতরে কি আছে সেটা দেখানো, এই কাজগুলি করতে পারছে। তারপরে রান P1, প্রসেস 1কে যদি রান করতে বলি, প্রসেস ইজ ক্রিয়েটেড উইথ আইডি, মানে রান P1 দিলে আমাদের P1 নামে একটা আইডি প্রসেস ক্রিয়েট হচ্ছে, সেইটা দেওয়া হয়েছে। ফার্স্ট এইরকমই। আর এক্সিট দিলে আপনার সিস্টেম শাটডাউন হয়ে যাবে। এই 5-6টা কমান্ড কাজ করবে, এই 5-6টা কমান্ড কাজ করবে। তার মানে আপনি আপনার অপারেটিং সিস্টেমটা চালালে, এই কোডটা চালালে আপনার একটা অপারেটিং সিস্টেমের ইন্টারফেসের ওই যেটা আসছে, প্রথম লাইন যেটা আসছে, ওয়েলকাম টু মিনি ওএস সিমুলেটর অ্যান্ড টাইপ হেল্প ফর কমান্ডসে দিয়েছেন, এটা কিন্তু হেল্পের মধ্যে কিছু লিখে দিয়ে আসা হয়েছে কোডের মধ্যে, দেখবেন যে হেল্প লিখলে কি আসবে। আর এছাড়া এখানে যে কয়টা কমান্ড আপনি শিখাই দিয়ে আসছেন আপনার কোডের মধ্যে, সেই কয়টা কমান্ডই তো সে পারবে, বাকি তো আর পারবে না। তো এইরকম কাজ করলেই হবে। দেখেন এইটাও তাও অনেকখানি কোড, 1 পেজ 2 পেজ 3 পেজের কোড। এই 3 পেজের কোডটা করলে এই কমান্ডগুলিকে রান করা যাবে। সো টেস্টিং এন্ড রেজাল্টসের মধ্যে দেখতে পাচ্ছেন যে এই টেস্ট কেসগুলি ছিল,
এই কেসগুলিকে আমাদের ওই কোডটা সলভ করেছে, মানে আমাদের অপারেটিং সিস্টেম এই কেসগুলিকে শুধু নিয়ে কাজ করতে পারে। এনহ্যান্সমেন্টের মধ্যে এটা আপনাদের জন্য ছাড়া থাকলো। এনহ্যান্সমেন্ট আপনারা এর সাথে আর যা এনহ্যান্স করতে পারেন, আর যা যা ইনক্লুড করতে পারেন, এই যে প্রথম দিকে শুরুর দিকে যেগুলি দেখাচ্ছিলাম আরও স্পেসিফিক শিডিউলিং অ্যালগরিদম, মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, এই টাইপের যদি কিছু ইনক্লুড করতে পারেন অফকোর্স দ্যাট ইজ বেটার। মানে আমার এখানে যেটা দেওয়া আছে একটা স্ট্রাকচার দেওয়া আছে, আপনারা এটাকে মডিফাই করবেন নিজেদের মতো কাস্টমাইজ ভাবে। তো ইন্টারনেট ইজ ওপেন ফর ইউ, ওখান থেকে অনেক কিছু কালেক্ট করে এর সাথে অ্যাড করতে পারেন। তো এটাই ছিল, এই ফাইলটা আপনাকে ভালো করে দেখেন। আমরা 9 হয়েছিল, আচ্ছা 9 থেকে আমরা একটু প্র্যাকটিস করব। তার আগে এইটা কি ছিল একটু স্ক্রল করে দেখে নিই। আমরা এইটার মধ্যে শিখেছিলাম হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যান্ড কেস স্টেটমেন্ট ইন শেল স্ক্রিপ্ট। এগুলি করেছেন অলরেডি, আজকে করতে হবে না। ইফ, ইফ এলস, নেস্টেড ইফ এবং কেস, তাই না? এইগুলি আমাদের প্র্যাকটিস হয়েছিল। আমরা জাস্ট পরেরটাই চলে আসবো। এখানে বলছে যে ফাংশন অ্যান্ড কমান্ড লাইন আর্গুমেন্ট ইন শেল স্ক্রিপ্ট। ফাংশন আমরা একটা ক্লাসে দেখেছিলাম, ফাংশন আপনারা ক্রিয়েট করেছিলেন, ছোট ছোট ফাংশন ক্রিয়েট করে সেই ফাংশনকে কলও করেছিলেন, যেমন সাম করা, মাল্টিপ্লাই করা, এই টাইপের ফাংশন দেখেছিলেন। তো সেই ফাংশন যদি আবার এখানে এগেইন রিপিট আসে, আমার কেন যদি মনে হচ্ছে যে না এটা করছিলাম, সো যদি রিপিট হয় আমরা স্কিপ করে পরেরটায় চলে যাব। আচ্ছা আসেন দেখেন যে এখানে আছে ফাংশন কিভাবে লিখে, ফাংশন নেম, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা লিখবেন সেইগুলি হচ্ছে কোড লাইনস, মানে কমান্ডসগুলি হচ্ছে কোড লাইনস, আর কার্লি ব্র্যাকেট দিয়ে ওপেন এন্ড ক্লোজ করবেন, যেটা ফাংশন লেখার রুল সেভাবে। তো ফাংশন নেমও লিখতে পারেন অথবা ফাংশন দিয়ে ফাংশন নেম লিখতে পারেন। তো উপরেরটাই আমাদের জন্য ইজিয়ার হয়, জাস্ট শুধু ফাংশন নেম লিখে ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপরে কার্লি ব্র্যাকেট ওপেন করে তার ভিতরে কোডসগুলি লিখলাম। অথবা আপনার চাইলে ফাংশন ওয়ার্ডটাকে ইউজ করে তারপরে ফাংশন নেমটাও দিতে পারেন, দুইভাবেই করতে পারেন। ফাংশনকে কল করার জন্য জাস্ট ফাংশনের নামটা লিখলেই হয়। আচ্ছা, সিম্পল ফাংশন ওয়েলকাম টু ওএস ল্যাব গ্রিট করবে আমাদেরকে। একটু রিকল করেন, একটু স্মরণ করার চেষ্টা করেন, আমার এখান থেকেই আমরা প্র্যাকটিস করি যতদূর যা গেছিল। ঠিক আছে, ফাংশন, একটা সিম্পল ফাংশন ক্রিয়েট করা, ফাংশনটার নাম দিলাম গ্রিট। ফাংশনটা চালু করলে আমাদেরকে হ্যালো ওয়ার্ল্ড বলবে অথবা সামথিং আদার টেক্সট বলবে। তো কিছুই না, দেখেন আমরা কমন লাইনটা তো লিখবেন, কমন লাইনটা মনে করেন, আবার মনে করেন যে /bin/bash, তারপরে গ্রিট ফাংশনটাকে ডিক্লেয়ার করছি, তার ভিতরে আমি লিখতেছি ইকো ওয়েলকাম টু ওএস ল্যাব, এই লেখাটাই আমাকে দেখাবে। এরপর আমি গ্রিট রান করছি, অন্য কোথাও কখনো যদি গ্রিট রান করি, আমি যদি 3 বার গ্রিট রান করি, 3 বারে এই লেখাটাই আসবে। গ্রিটিং দিচ্ছি, গ্রিট মানে তোমাকে সম্বোধন করছি, স্বাগত জানাচ্ছি। স্বাগত, গ্রিট মানে স্বাগত জানানো। ওটা ফাংশন নেম, ওটা তুমি তানভীর লিখতে পারো গ্রিটের বদলে, বুঝছো? দ্যাটস দ্য নেম অফ দ্য ফাংশন। You can give any name of the function, but the work of the function is echo and this line, মানে echo করবে আমাদের এই লাইনটাকে শো করবে। এবং আমরা আবার মনে করে নিই, আমরা আবার ভুলে যেতে পারি, যে আবার মনে করে নেই একটা প্রোগ্রামকে সেট করার পরে চেঞ্জ মোড +x, মানে কি এটাকে মোড চেঞ্জ করে এক্সিকিউটিভ মোডে আনছি, কারণ এখানে আমি রান করব। তাহলে চেঞ্জ মোড +x দিয়ে ফাইল নেম .sh দিতে হয়। আবার মনে করেন ফাইল নেম .sh দিলেন, তাহলে মোডটা চেঞ্জ হলো, এক্সিকিউট মোডে চলে আসলো। এবার ওই / দিয়ে ফাইল নেম .sh লিখলে ওই ফাইলটা তখন রান করবে। তা আমাদের যে ফাইলটা মাত্র তৈরি করলাম স্যাম্পল ফাংশন .sh, এটার মধ্যে আর কিছু নাই, জাস্ট একটা লাইন ইকো, একটা লাইন, সেটা একটা ফাংশনের মধ্যে দেওয়া আছে, মানে ফাংশনটাকে যতবার লিখবেন ততবার ওই লাইনটা আসবে। প্লাস আপনারা এটার সাথে অ্যাডিশন করেন যে আপনার নামটাকে যুক্ত করে দিবেন এর মধ্যে,
গ্রিড তো দিবেন। গ্রিড মানে কি, আপনাকে আমারটা কি করছে, আমি গ্রিড লিখলে আসছে ওয়েলকাম টু ওএস ল্যাব। আপনি এর সাথে এইটুকু অ্যাড করেন, আপনার নামটাকে নিবে এবং লিখবে যে অমুক ওয়েলকাম টু ওএস ল্যাব, এইটুকু করেন। মানে আপনাকে একটা ভ্যারিয়েবল নিতে হবে, যে ভ্যারিয়েবলের মধ্যে আপনি আপনার নামটা নিয়ে নেবেন প্রোগ্রাম রান করার পরে, আর ইকো তো দেওয়াই আছে এটা। সো নাম আসবে, তারপরে ওয়েলকাম টু ওএস ল্যাব আসবে। সো আমরা বেসিক ফাংশনটা দেখার পরে সেম সিমিলার একটা আছে, দেখেন যে উইথ আর্গুমেন্টস ফাংশন। উইথ আর্গুমেন্টস এর মধ্যে আমরা কি করছি, গ্রিড করছি ইউজারকে, দেন ওই ইউজারের নামটা নিবে এন্ড দেন তার সাথে আমার গ্রিটিং ওয়ার্ড বা ওয়ার্ডস যা থাকে সেটাকে অ্যাড করে দিবে, যেরকমটা আপনারা করলেন। 3 নম্বরে 1 2 একসাথেই করে ফেলছেন, এই জন্য 3 আসছি। 3 হচ্ছে রিটার্নিং ভ্যালুস ফ্রম এ ফাংশন, ফাংশন থেকে ভ্যালু রিটার্ন করবে। তো ফাংশন থেকে ভ্যালু রিটার্ন করা মানে কি, কিছু একটা ক্যালকুলেশন করব, ওইটার রেজাল্টটা আসবে। সিম্পল সাম থেকে যদি আমরা দেখি, সাম বলে একটা ফাংশন ক্রিয়েট করছি আমরা ফার্স্ট লাইনে। দেন হচ্ছে যে রেজাল্টে আমরা আসছি নাম্বার 1 প্লাস নাম্বার 1 টু ডলার সাইন আমরা দিচ্ছি ইনপুট নেওয়ার জন্য ইউজারের থেকে, ইকো ডলার রেজাল্ট। এটা ছিল আমাদের ফাংশন। এবার আপনি টোটালের মধ্যে সাম দিচ্ছেন 5 7, ওই ডলার 1 এর জায়গায় ফার্স্ট নাম্বারটা নিবে, ডলার 2 এর জায়গায় সেকেন্ড নাম্বারটা নিবে, এবং লোকাল রেজাল্টের মধ্যে আমাদের ওই নাম্বার দুইটাকে যোগ করে সেইটা আবার রাখছে, যেটা আপনাকে ইকো সাম দিলে টোটালটা চলে আসছে। তো ফাংশনের মাধ্যমে আপনারা বেসিক্যালি সাম করেছেন আগে, বাট ওটাকে একটা ফাংশনের মধ্যে নিয়ে আসার বেনিফিটটা কি, যে আমরা সিমিলার কাজটাকে আর রিপিটেড টাইম করা লাগছে না। মানে আপনি এখন শুধু নাম্বার দিবেন, 5 আর 7 দিয়েছি আমি, অন্য কোনো দুইটা নাম্বার দিবেন, সে দুইটা নাম্বার নিয়ে নেবে। আপনারা 3টা নাম্বার বা 4টা নাম্বারকেও সাম দিয়ে ট্রাই করে দেখতে পারেন। 2টা নাম্বার আছে, 3টা নাম্বারকে নিলেন। ফাংশন ডিক্লেয়ারের সময় দুই রকম ডিক্লেয়ার করে, আমরা একটা লোকাল এবং গ্লোবাল, খেয়াল আছে না? লোকাল ফাংশন যেটা লোকাল লুপের মধ্যেই থাকবে, আর গ্লোবাল ফাংশন ইউজ করলে আমরা গ্লোবালি ইউজ করতে পারি। যে ভ্যালুগুলি আমরা পাচ্ছি সেই ভ্যালুগুলি ক্যাপচার করছি ডলার সিম্বল দিয়ে, তার ভিতরে কিছু রাখা মানে ভ্যালুটা ক্যাপচার হচ্ছে। পরে যারা আসছেন তাদের আবার একটু দেখাই, এই যে এই ফাইলটা আমরা একটু গো থ্রু করতে বলছিলাম, ওএস ল্যাব প্রজেক্ট, এবং ওই যে দেখেন এই যে ফাইল দুটো দেওয়া আছে ওএস ল্যাবের মধ্যে। লাস্টের ফাইল ওএস ল্যাব প্রজেক্ট, এটা ওপেন করে কিছু প্রজেক্টের পার্ট এবং লাস্টে একটা স্যাম্পল প্রজেক্ট টাইপের দেওয়া আছে, এবং লাস্টে যে ল্যাব রিপোর্ট, ওইটা একটা ল্যাব রিপোর্টের ফরম্যাট দেওয়া আছে। আমরা যেটা করব একদম শেষে যখন রিপোর্ট জমা দেব সফট কপি, তখন এই রিপোর্টটা তৈরি করে দিব। ফরম্যাট দেওয়া আছে রিপোর্টে, আর ল্যাব প্রজেক্ট থেকে আইডিয়াস নিব, আইডিয়াসগুলিকে কম্পাইল করে আরও কিছু পারলে এর সাথে অ্যাড রিমুভ করে আমরা নিজেদের মতো একটা কিছু ছোটোখাটো হলেও ইউনিক প্রজেক্ট করব। দেখাচ্ছিলাম সকালে, ওইটাই ওপেন করে দেখাচ্ছিলাম আপনাদের, এই যে এখন ওপেন করা আছে। আমাদের যেটা বেশি মিস্টেক হয়ে যায় সেটা হচ্ছে ফরম্যাটিংটা। লেখার সময় আমরা ফরম্যাটটা উল্টাপাল্টা করে ফেলি। ফরম্যাটটা কারেক্ট করার বেটার ওয়ে হচ্ছে প্র্যাকটিস। একটু প্র্যাকটিস করলেই জিনিসটা ভালো মতো মনে থাকবে।
নেক্সট প্র্যাকটিস টাস্ক 4 এ আসি আমরা। টাস্ক 4 এ হচ্ছে স্ক্রিপ্ট উইথ কমান্ড লাইন আর্গুমেন্ট। ফাইল নাম দেওয়া হয়েছে আর্কস স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট নেম, ফার্স্ট আর্গুমেন্ট, সেকেন্ড আর্গুমেন্ট, টোটাল আর্গুমেন্ট এন্ড অল আর্গুমেন্ট। ও স্যার বুঝতে পারছি। এটার আর্গুমেন্টগুলি ভ্যালু আগে যেমন ভ্যালুগুলো এখানে 1 2 দিয়ে রাখছি, পরে কল করলে 1 এর ভিতরে প্রথমটা, 2 এর ভিতরে দ্বিতীয়টা গেছে, দ্বিতীয়টা গেছে। এইখানে ওইটাই দেখাইছে। প্রথমে 1 2 করে টোটাল আর্গুমেন্ট হচ্ছে হ্যাশ আর অল আর্গুমেন্ট হচ্ছে ডলার সাইন, ডলার বলছি @সাইন। আর্গুমেন্টস মিন্স এখানে ওই আলাদা আলাদা যে ওয়ার্ডস গুলি আমরা দিচ্ছি এইগুলিকে ডিফারেন্ট আর্গুমেন্ট হয়ে দিচ্ছে। লাইক আমরা রানের পরে যে ফাইল নেমের পরে ওএস ল্যাব লিনাক্স 2025 দিচ্ছি, তাহলে ফার্স্ট আর্গুমেন্টে আসছে ওএস ল্যাব, সেকেন্ড আর্গুমেন্টে আসছে লিনাক্স, টোটাল আর্গুমেন্ট হচ্ছে এই তিনটা, ওএস ল্যাব একটা, লিনাক্স একটা, 2025 একটা। টোটাল আর্গুমেন্ট আছে তিনটা, আর অল আর্গুমেন্ট মানে হচ্ছে যা ছিল সবগুলি শো করবে। স্ক্রিপ্ট নেমে জায়গায় 0 দিলে ফাইল নাম আসছে। এই জিনিসগুলিকে একটু খেয়াল রাখেন, তাহলে এটা হবে ডিফিকাল্ট না একেবারে, জাস্ট বিষয়গুলিকে একটু খেয়াল রাখতে হবে। আমরা একটু অ্যাডভান্স হই। 5 নম্বরে আছে হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে মাল্টিপ্লাই করেছি। আপনারা একটু আগে সাম করলেন, সিমিলার অ্যাজ এখানে ইকো দিয়ে প্রোডাক্ট, ফরম্যাটটা খালি খেয়াল রাখবেন, ডলারের মধ্যে ডাবল ব্র্যাকেটে একটা স্পেস দিয়ে $1 ইনটু $2। $1 $2 জায়গায় যে দুইটা ভ্যালু আপনি মাল্টিপ্লাই বা সাম করতে চাচ্ছেন সেটাকে ওই মাল্টিপ্লাইয়ের পরে যদি দিয়ে দেন
তাহলে আর পরবর্তীতে যে আপনাদেরকে ওই প্রোগ্রামের শেষে যে লিখতে হচ্ছে না। আপনারা করছেন কি, আগের কোডটাই দেখলেন যে প্রোগ্রামের শেষে আমরা ভ্যালু দিচ্ছি, তো ওইটাকে ভিতরে দিয়ে দিতে চাইলে আমরা হচ্ছে এই মাল্টিপ্লাই 1 2 দিয়ে না, এটাতেও তাই করছে, পরে ভ্যালু রাখছে এখানে 5 আর 6 দিয়েছে দুইটা ভ্যালু কমান্ড লাইন আর্গুমেন্টে, ওই দুইটাকে ভ্যালু দিছে, এই দুইটাকে এই $1 $2 জায়গায় প্লেস হোল্ডার করে দেন হচ্ছে আপনার মাল্টিপ্লাই করে দিচ্ছে। আগেরটার ভিতরে ভ্যালু হচ্ছে কোডের ভিতরে ছিল, এখন হচ্ছে হ্যাঁ। আমরা পরে ইনপুট দিব, ইউজার ইনপুট। ইউজার ইনপুট দিব, আমার ফিক্সড ভ্যালু রাখছি না আর কি। স্ক্রিপ্ট উইথ লুপ অ্যান্ড আর্গুমেন্ট, লুপের টাস্কটা দেখি আমরা। প্রিন্ট নেমস, যেখানে কি করবে আপনার ফাংশনের নাম দিচ্ছে আমরা প্রিন্ট নেম ফর নেম ইন ডলার। আমরা এই যে আর্গুমেন্ট দেখলেন, $@ মানে কি ছিল, অল আর্গুমেন্ট, আর একটা দেখলাম $# মানে হচ্ছে নাম্বার অফ আর্গুমেন্ট। ঠিক আছে, এই যে জাস্ট 4 নম্বর প্রোগ্রামটাই দেখলেন, তো এখানে সেটাই করছি ফর নেম ইন $@ মানে ওই $@ এর মধ্যে যতগুলি ওয়ার্ড আছে আলাদা আলাদা সেটা নিবে, টু ইকো হ্যালো নেম, দেন প্রিন্ট নেমস। এটা যদি আপনি করেন তাহলে যদি আমরা আউটপুটের জায়গায় লিখি যে অ্যালিস বব চার্লি, হ্যালো অ্যালিস, হ্যালো বব, হ্যালো চার্লি, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আপনি দেখাচ্ছে, মানে একবারে যা যা নাম আপনি দিয়ে দিয়েছেন প্রত্যেকটাকে ভেঙে ভেঙে একটা একটা করে আসতেছে। সো এইটা একটু প্র্যাকটিস করেন, আগেরটা তো হয়েছে, আগের ওই টাইপের গুলি পারবেন। এইটা প্রোডাক্ট এটা করব না, প্রোডাক্টেরটা তো ওই যে সাম করলেন না, একই সামও যা প্রোডাক্ট তাই, জাস্ট ভ্যালুটা হচ্ছে একবার হচ্ছে আপনি ভিতরে দিয়ে দিচ্ছেন, আর একটা হচ্ছে কাস্টমার এই থেকে নিচ্ছেন, ইউজারের থেকে নিচ্ছেন। সো 6 নম্বরটা করি। ওইটা আমরা স্কিপ করি, আমরা এইটা করি, 6 নম্বরটা করি। কলম আছে, ঠিক আছে, ঠিক আছে। উপরের এগুলি তো দেখো নাই, এগুলি লিখে নিও। ওটা স্যার ফিল আপ করে ফেলবো না, আপনার এই নিচে ফাংশন So কিছু short questions or one line answer. How can you pass argument to a function? ফাংশনে কি করে আর্গুমেন্টকে পাস করে? একটা আর্গুমেন্ট করলে সেটাকে ফাংশনে কি করে পাস করে? আপনারা একটু আগেই ফাংশনের প্রোগ্রাম করেছেন, ফাংশনের মধ্যে আর্গুমেন্ট পাস করেছেন। What is the difference between $* and $@? একটু আগেই করলাম আমরা, এটাও পারবো।
হাউ ডু ইউ রিটার্ন এ ভ্যালু ফ্রম এ ফাংশন, ফাংশন থেকে ভ্যালুকে রিটার্ন করে কি করে, ফাংশন থেকে ভ্যালুকে কি করে রিটার্ন করলাম, প্রিন্ট করে দিয়েছি আমরা, ফাংশন থেকে ভ্যালুকে রিটার্ন করেছি, হচ্ছে দুইটা ভ্যালু ক্যালকুলেশন করার পরে ওইটা একটা প্লেসে স্টোর করেছি, দেন সেটাকে আমরা ডিসপ্লে করেছি ইকোর মাধ্যমে। And how can you check the number of arguments passed in a script? Number of argument মানে ওই যে কতগুলি একটা স্ক্রিপ্ট আপনি দিয়েছেন তার মধ্যে কতগুলি আলাদা আলাদা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলিকে আলাদা আলাদা আর্গুমেন্ট হিসাবে কাউন্ট করছে। তো সেটা কাউন্ট করে দিচ্ছিল আমাদের @, তাই না? আর হ্যাশ আমাদের বলছিল ও না, কাউন্ট করে দিচ্ছিল হ্যাশ, আর পুরোটা দেখাচ্ছিল @। এখানে কাউন্ট চেক দ্য নাম্বার, কাউন্ট করতে বলেছে। and write the script that multiplies two number and passes argument, আমরা এটা হোমওয়ার্কের জন্য রাখছি, সলভ করা আছে এখানে। and how do you access the script name inside the script? access the script name, script নেমটা ইনসাইড স্ক্রিপ্টের মধ্যে কি করে অ্যাক্সেস করবেন, এই যে লাস্ট প্রোগ্রামটা 0 দিয়ে, এই যে না একদম লাস্টেরটা, এই যে ইউসেজ $0 num1 num2, স্যার আগেরটা এর আগেরটা স্যার, হ্যাঁ এর আগে যেটা দেখছিলাম, তারপরেরটা স্যার না এই যে এটা স্যার নিচে 0 দিয়ে হ্যাঁ না এটা তো একটা এই উপরে উপরে করে এই যে এখানে স্ক্রিপ্ট নেম, জি স্যার 4 নম্বর এই স্ক্রিপ্ট নেম যেখানে আছে এইটা দিয়ে আপনার বের করতে হবে। আচ্ছা এরপরে বলছিল যে হাউ টু অ্যাক্সেস স্ক্রিপ্ট, আচ্ছা এটা গেল। এন্ড হোয়াট ডাজ লোকাল ডু ইন এ ফাংশন, লোকাল যখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন লোকাল ভ্যারিয়েবল আর গ্লোবাল ভ্যারিয়েবল সেটা বোঝানোর জন্য আমরা লোকাল ইউজ করি, মানে ভ্যারিয়েবলটা লোকালি ইউজ করার জন্য, লোকাল প্রোগ্রামের জন্য। কিছু এক্সারসাইজ দেওয়া আছে যেগুলি আপনারা ট্রাই করবেন অ্যাজ এ হোমওয়ার্ক। আমাদের এখানে 7টা এক্সারসাইজ করে দেওয়া আছে, সিমিলার টাইপের আরো কয়েকটা প্রোগ্রাম আপনাদের দেওয়া হয়েছে। এই ছোট ছোট প্রোগ্রাম করার থেকেই আপনারা আস্তে আস্তে এক্সপার্ট হতে পারবেন, কারণ একবারে তো হঠাৎ করে বড় একটা কোড দেখলে কোন দিক দিয়ে শুরু করব মাথায় ঢুকতে চায় না। তো ছোট ছোট লাইনগুলি বুঝলে, যেমনটা আজকে ক্লাসের শুরুতে আপনাদেরকে বড় একটা কোড দেখাচ্ছিলাম 3 পেজের যে কোডটা, ওইটার মধ্যে আপনি তো ধাপে ধাপে বুঝে আসতে হবে কিওয়ার্ডস গুলি। আচ্ছা রাইট এ ফাংশন দ্যাট ক্যালকুলেট ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার পাসড অ্যাজ আর্গুমেন্ট। আপনারা ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার বের করেছেন শেল প্রোগ্রামে আগের ক্লাসগুলিতে, বাট আর্গুমেন্টের মধ্যে পাস করাটা আজকেই দেখলাম। তো এটা প্র্যাকটিস করতে হবে। রাইট স্ক্রিপ্ট টু অ্যাকসেপ্ট টু নাম্বার অ্যাজ আর্গুমেন্ট অ্যান্ড ফাইন্ড দ্য ম্যাক্সিমাম। দুইটা নাম্বার নেবেন, তাদেরকে যোগ বা গুণ করেছেন, এখন ওই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা সেটা বলে দিবেন। পারবেন তো আশা করি এগুলো একটু হোমওয়ার্ক হিসাবে প্র্যাকটিস করবেন। And write a script to print all command line argument in reverse order. Command line argument গুলি যেটা ওইটাকে রিভার্স অর্ডারে দেখাবে, মানে আমরা ফার্স্টে দেখছিলাম 0 1 2 এইভাবে, তো ওইটা উল্টা অর্ডারে আপনাকে দেখাবে। রাইট এ স্ক্রিপ্ট দ্যাট সাম অল নাম্বার পাসড অ্যাজ আর্গুমেন্ট, সাম তো বুঝতেই পারছি। রাইট এ ফাংশন টু চেক ওয়েদার দ্য নাম্বার ইজ প্রাইম, কল ইট ফর এ নাম্বার ফ্রম কমান্ড লাইন আর্গুমেন্ট and print the length of each argument passed. এই 6 নম্বরটা করবেন, লেন্থ অফ ইচ আর্গুমেন্ট, প্রত্যেকটা আর্গুমেন্টের লেন্থ কত, মানে কতগুলি ক্যারেক্টার নিয়ে, মনে করেন হ্যালো লেন্থ হচ্ছে 5, এইভাবে আর্গুমেন্টের লেন্থটা বের করবে। এই 6 নম্বরটা প্র্যাকটিস করবেন। আচ্ছা আমরা নেক্সট প্র্যাকটিসে যাই, আমাদের টাস্ক আরো আছে। তো নেক্সট টাস্কটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট কমান্ড ইন লিনাক্স। প্রসেস ম্যানেজমেন্ট রিলেটেড লিনাক্স বেসড কিছু কমান্ড আমরা দেখবো আর কি। এর আগে ছিল কমান্ড লাইন ইন্টারফেস আর্গুমেন্ট, আগের যে চ্যাপ্টারটা করলেন। এটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট কমান্ড, যেখানে আপনাদের
প্রসেস কি এটাকে একটু রিকল করে দেওয়া হচ্ছে যে ইনস্ট্যান্স অফ রানিং প্রোগ্রামকেই প্রসেস বলছি আমরা, মানে রানিং প্রোগ্রাম ইজ কল্ড প্রসেস। প্রসেসের প্রত্যেক প্রসেসের একটা আইডি থাকে, সো সেগুলোকে আমরা পিআইডি বলি। অ্যান্ড তার অ্যাট্রিবিউট কি কি থাকে, পিআইডি অ্যাট্রিবিউট থাকে ইউজার বা ওনারকে, ওই প্রসেসটা মানে কে ক্রিয়েট করেছে। দেন প্রায়োরিটি বা নাইস ভ্যালু কি, সেটা হচ্ছে প্রায়োরিটি। নাইস ভ্যালু আপনার -20 ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি অ্যান্ড +19 ইজ দ্য লোয়েস্ট প্রায়োরিটি। অ্যান্ড সিপিইউ অ্যান্ড মেমোরি ইউসেজ, ওই প্রসেসটা কতটুকু সিপিইউ অ্যান্ড মেমোরি কনজিউম করছে সেটা আমরা দেখতে পারবো। অ্যান্ড স্টেট, কোন স্টেটে আছে, যে রানিং স্টেটে, স্লিপিং স্টেটে আর জম্বি স্টেটে। জম্বি স্টেটে মানে, জম্বি মানে জানেন জম্বি যেটা ডেট হচ্ছে না, প্রসেস শেষ হচ্ছে না। মানে ভূত, ভূত আর কি, ভূত হয়ে আছে কোনটা, মানে এটা এটা কখন জম্বিটা কখন হয়, প্যারেন্ট প্রসেস এন্ড হয়ে গেছে, চাইল্ড প্রসেস থেকে গেছে। তো চাইল্ড প্রসেস তো তার প্যারেন্ট নাই, চাইল্ড থেকে গেল, ওইটা জম্বি হয়ে যাচ্ছে তখন সে। জম্বি আবার একটা মিথিক্যাল ক্যারেক্টার আছে। আচ্ছা, হ্যাঁ মিথিক্যাল ক্যারেক্টার আছে একটা জম্বি। হ্যাঁ, আচ্ছা দেখেন প্রসেসের স্টেটগুলি আমরা কোডে আসবো, তার আগে এগুলি একটু থিওরিটিক্যাল রিকল করে নিয়ে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে তাই দেখেছেন যে একটু থিওরিটিক্যাল রিকল করে দেন কোডে আসে। আর মানে হচ্ছে রানিং স্টেট, মানে অলরেডি এক্সিকিউটিং হচ্ছে বা রানিং আছে, সেটাকে আর দিয়ে দেখাচ্ছি। স্লিপিং হচ্ছে যেটা ওয়েটিং ফর রিসোর্স, রিসোর্স পাওয়ার জন্য অপেক্ষায় আছি, প্রিন্ট হবো, প্রিন্টার পাচ্ছি না, সে থাকবে এস স্লিপিং মোডে। স্টপ টি, আপনাকে স্টপ বাই সিগন্যাল, মানে ইউজার অথবা কোনো কারণে ইন্টারাপ্ট হয়েছে যেটা, পজড আছে যেটা, দ্যাট ইজ দ্য স্টপ। আর জম্বিতে যেটা ফিনিশড বাট প্যারেন্ট নট এইট রিড এক্সিট স্ট্যাটাস। প্রসেস ম্যানেজমেন্ট কমান্ড, এগুলি আমরা করেছি। পিএস দিয়ে কি করতাম আমরা, প্রসেস লিস্ট দেখতাম, অ্যাক্টিভ প্রসেস যা আছে তার লিস্ট দেখার জন্য পিএস লিখতাম, খেয়াল আছে একদম প্রথম দিকে। টপ কি করতাম, রিয়েল টাইম প্রসেস মনিটরিং। টপ কমান্ড আমরা প্রথম একটা বা দুইটা ক্লাসের মধ্যে এগুলি ছিল, টপ কমান্ড খেয়াল রাখবেন। আবার এইচ টপ যেটা এনহ্যান্সড ইন্টারঅ্যাক্টিভ, এই স্টপটা আপনারা প্র্যাকটিস করেননি, এটা যদি ইনস্টল থাকে এই স্টপ, তাহলে এই স্টপ ইউজ করতে পারবেন, যেটা কি হচ্ছে এনহ্যান্সড ইন্টারঅ্যাক্টিভ প্রসেস ভিউয়ার। তো টপ আমরা দেখেছি, বাট এই স্টপটা দেখিনি। কিল আমরা করছিলাম আগে, সিগন্যাল, সেন্ড সিগন্যাল টু টার্মিনেট এ প্রসেস, একটা প্রসেসকে এন্ড করার জন্য কিল ইউজ করতে হয়। পি কিল, পি কিল যখন লিখবেন, কিল লিখলে আপনাকে প্রসেসের আইডি লিখতে হতো, পি কিল লিখলে প্রসেসের নাম লিখতে পারবেন, মানে পি কিল দিয়ে প্রসেস নাম লিখলে ওই প্রসেসটা কিল হবে। আর শুধু কিল লিখলে হচ্ছে কিল দিয়ে আইডি লিখতে হয়, পিআইডি। তাহলে পিআইডি কোথায় পাবো, পিআইডি ওই যে পিএস লিখে আমরা আইডি দেখে নিব। তারপরে জব আছে, লিস্ট ব্যাকগ্রাউন্ড জবস, ব্যাকগ্রাউন্ডে কি কি চলতেছে, কাজ কিন্তু দুই রকম চলে, একটা ফোরগ্রাউন্ডে চলে, একটা ব্যাকগ্রাউন্ডে চলে। তাহলে এফজি আছে, ব্রিং ব্যাকগ্রাউন্ড জব টু ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের কাজকে ফোরগ্রাউন্ডে নিয়ে আসবে, এফজি মানে ফোরগ্রাউন্ডে আনবে, দ্যাটস ওয়াই এফজি ফোরগ্রাউন্ড। আর বিজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, রিজিউম এ জব ইন ব্যাকগ্রাউন্ড, একটা জব ব্যাকগ্রাউন্ডে কন্টিনিউ করতে থাকবে, সেটা হচ্ছে আপনার বিজি। এই কমান্ডগুলি আমরা ওখানে, আর সাথে নাইস রিনাইস আপনাদের মনে আছে, এটা নতুন করে বলার কিছু নাই। নাইস ভ্যালু যে দিয়েছেন, রিনাইস করা, পুনরায় নাইস ভ্যালুকে চেঞ্জ করা, এগুলির জন্য। আচ্ছা আসেন আমরা টাস্কে চলে আসি। ফার্স্টে লিস্ট রানিং প্রসেস পিএস লাগছে না আমাদের, বাট আপনার এক্সটেন্ডেড ভিউ যেটা, তারপরে একবার মনে করে দেখেন, পিএস লেখে এন্টার দেন, দেখেন যে পিআইডি, পিটিওয়াই, টাইম এবং সিএমডি, এই চারটা কলামে ভ্যালু চলে আসবে। তো এখান থেকে আমরা প্রসেসের আইডি গুলি পেয়ে যাই। বাট এক্সটেন্ডেড ভিউতে আপনারা যেটা দেখবেন, এখন পিএস স্পেস দিয়ে -ef, -ef কমান্ডটা হচ্ছে কি করবে, শো অল প্রসেস উইথ ফুল ডিটেল। প্রত্যেকটা প্রসেসকে পিএস লিখেছেন, এখানে পিআইডি, পিটিওয়াই, টাইম এবং সিএমডি দেখাচ্ছিল, বাট যখন আপনি -ef অ্যাড করবেন এবং স্পেস রাখবেন, কিন্তু মাঝে আপনারা যে ডলার সাইন দেন না, ডলারের আগে স্পেস দিবেন, যাতে আপনি যখন কোডটা গো থ্রো করবেন তখন বুঝতে সুবিধা হয়। ফাঁকা ফাঁকা করে লিখলে বুঝতে সুবিধা হয়, কন্টিনিউয়াস লিখলেও কাজ হয় অনেক ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে স্পেস নেসেসারি, মানে দিতে হয়। আর কিছু কিছু ক্ষেত্রে স্পেসকে ইগনোর করা যায়, বাট আপনারা অল দ্য টাইম যদি স্পেসটাকে রাখেন
একটু সেপারেট ক্যারেক্টার থাকলে একটু বুঝে মানে পরবর্তীতে আপনি যখন রিচেক করবেন অথবা অন্য কেউ ওটাকে দেখবে প্রোগ্রামটাকে, তখন প্রোগ্রামটাকে স্ট্যান্ডার্ড রাইটিং স্টাইলে লেখাটা হচ্ছে আমাদের জন্য ওয়াইজ। দেখেছেন ইএফ লিখে মাইনাস ইএফ কি কেমন ভিউ আসছে? অনেক বড় লিস্ট। বড় লিস্ট আসছে, মানে এটা ব্যাকগ্রাউন্ড প্রসেস এবং উইথ অল ডিটেলস, যেখানে আমার এখানে দুইটা প্রসেস দেখাচ্ছিল মাত্র চলতেছে পিএসএ, আর এখানে দেখেন এই দুইটা তো আছে, এই দুইটা ছাড়াও আরো একদম এক থেকে শুরু করে যত ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড সবগুলিকে প্রসেস উইথ ডিটেলস, দ্য ফাইল নেম, ফাইল লোকেশন ডিটেলস সহ দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাকি তারপরে আসেন মনিটর প্রসেসেস ইন রিয়েল টাইম। প্রসেসকে রিয়েল টাইমে মনিটরিং করবেন, যেমন ডিসপ্লে, সিপিইউ, মেমরি ইউসেজ, পিআইডি এবং রানিং প্রসেস এইগুলিকে দেখবেন। আর হচ্ছে প্রেস টপ লিখলে আমাদের এইগুলি আসে, টপ কমান্ড। আর অল্টারনেটিভে এইচ টপ লিখে দেখতে পারেন। টপ আমরা আগে প্র্যাকটিস করেছি, এইচ টপ লিখে দেখেন ডিফারেন্সটা কি আসছে। এইটা টপ লিখছেন, কিউ এইচ টপ, হ্যাঁ স্টপ দেন ইয়েস না। এই স্টপ এর আগে যে আরেকটা কমান্ড দেখালাম ওইটাও ইনস্টল করা ছিল না, আমাদের এগুলিকে ইনস্টল করতে হবে। এই স্টপ ইনস্টল করে দিন স্যার। হ্যাঁ ইনস্টল করার ব্যাপার না। unable to locate package stop শুরু দিয়ে stop লিখতে হবে, সুডো apt install stop হইছে কমান্ড এসে stop শুধু কি যেন আপডেট করতে হয় না স্টপ দিলে তো কমান্ড নট কমান্ড দেখায়। কি লিখলে এই স্টপ এই স্টপ লিখলে নট দেখায়, বিকজ ওই প্যাকেজ ইনস্টল করা হয় না। গুগলে সার্চ দেন তো যে ইনস্টল স্টপ ইন লিনাক্স, এই যে ওই সুডো apt ওই কোডটা চলে আসবে, ইনস্টল স্টপ ইন লিনাক্স। আমার কমান্ড স্টপ ক্যাপচাটা বুঝলাম না যে আসলে এর কি চায়। যাই দিয়ে তাই বলে না ফেলছে। না 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 ভুল আসবে তো। ও মোটরসাইকেল আছে, তুমি যে কোনো প্রশ্ন আছে মোটরসাইকেল এইটা দিলাম। হ্যাঁ এইটা এইটা এই যে এখানে মাথা দেখা যাচ্ছে। আরেক পাসওয়ার্ডটা দিয়ে দাও। এটা দুই ইন্ডিয়ান সিরিজ সাবকন্টিনেন্টাল সুডো apt install stop এই হয়ে গেলে কমান্ডটা দিয়ে দাও চলে আসবে। ছোট চলি না কপি দিয়ে দাও। সবার কমেন্টস এই যে তো লিখছি। ওই যে দেখেন আপনি স্টপ লিখলে ওখানে লেখা আছে সুডো ইনস্টল জি স্যার ইয়েস নো একটা অপশন থাকে। ইয়েস তো দিবেন, তারপরে ইনস্টল দিলেও ইনস্টল তারপর হয়ে গেছে স্যার। এখন নেটে সমস্যা হয়। স্যার আমি দেখেন কি নিয়েছি। ঠিক আছে। অন্য কোনো ওয়ে আছে। পাসওয়ার্ডটা দিয়ে দিছিল। ওটা আর না কি? পাসওয়ার্ড চাই না। এই যে আমার হচ্ছে যে এটা এটা স্যার। এইটা করার পরে মনে হয় আসবে। লিনাক্স আপডেট শুধু নাই স্যার আপডেটের আগে যখন কিছু কিছু ইনস্টল করছি স্যার এরকম আপডেট করার পরে নিজে নিজে আপডেট দিতে হবে। ওইটা ইনস্টল চাইলে আমরা ইনস্টল করি, এটি কোনো ব্যাপার না। এগুলি ইনস্টল করেন আমি বলি স্যার এবার হয়েছে। অথেন্টিক সোর্স থেকেই আসে। এটা স্যার হ্যাঁ এই যে ওইটা সামনের কাছে নিয়ে যাও, ওইটা এখানে দেখে ওই কমান্ড লিখতে হবে। স্যার কমান্ড দিয়ে ইনস্টল দিয়ে দিও। সুডো apt আপডেট লিখে আগে আপডেট করে নিতে হবে নিজেকে। লিখো সুডো apt আপডেট লিখে এন্টার দাও, তারপরে বাদ স্টপ দিতে হবে।
করছেন? আপনারটা হয়েছে? স্যার আমারটা হয়েছে স্যার এখানে। এই যে আপনারটা কোনটা, এটা হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা এটাই দেখি তাহলে। এটা একটা কমান্ড ইনস্টল করতে দিয়েছি স্যার। আচ্ছা এই স্টপ লিখছেন, তারপরে ইয়েস দিয়েছেন, ইনস্টলিং ইনস্টল। আচ্ছা এটাই হয়েছে, আপনারটাই হয়নি বিকজ আপনার লিনাক্স আপডেটেড না। মানে লিনাক্সটা আগে ওই যে সুডো এপিটি আপডেট লিখলে লিনাক্সটা আপডেট হবে। ফার্স্ট নিজে আপডেট না হয়ে ওখানে অন্য কিছুকে নিবে না, এই জন্য এটা আসছিল। জিনিসটা একটু স্যার দেখতে ভালো স্যার, কালার কোনটা? স্টপ। হ্যাঁ এটা তো যে আপনি প্যাকেজ ইনস্টল করে নিলেন, এর আগের ফাইলে যে দেখাচ্ছিল আরেকটা ওখানে প্যাকেজ ইনস্টল করার কথা বলা হয়েছিল। প্যাকেজগুলি ইনস্টল করতে বললে আপনারা নিশ্চিন্তেই করতে পারেন, বিকজ প্যাকেজগুলি তো জেনুইন সোর্স থেকে লিনাক্সের থ্রুতেই ইনস্টল হচ্ছে, ঠিক আছে? তো ওইটা ওদের অথেন্টিক জেনুইন সোর্স থেকেই, যেহেতু এই কমান্ড লাইনে ইনস্টল হয়, এইগুলিকে আমরা ইনস্টল করতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কিছু ইনস্টল করতে পারি। পরে যখন আমরা লিনাক্স মুছে দিব, ওই লিনাক্সের যখন ভার্চুয়াল মেশিনটাই মুছে দিবেন সবকিছু চলে যাবে। এই যে আপডেট এগুলি কিন্তু আপনার প্রোগ্রাম ফাইলসে জমা হচ্ছে না, এটা ওই লিনাক্স ভার্চুয়াল মেশিনের মধ্যে জমা হচ্ছে। সো যত কিছু ইনস্টল করেন আপডেট নাই, অ্যাজ লাইক পাইথন যদি কেউ ইউজ করে থাকেন দেখবেন পাইথনে আমরা কন্টিনিউয়াস বিভিন্ন রকম লাইব্রেরি ইনস্টল করতে হয় ইউজ করার জন্য। আপনি একটা নতুন মেশিনে পাইথন কাজ করতে গেলে যত ডিফিকাল্টি ফেস করবেন, একটা মেশিনে 2-4-6 মাস পাইথন ইউজ করা হয়েছে, ওইটাই পাইথন কাজ করে অনেক বেশি আরাম পাবেন, বিকজ বিভিন্ন রকম বিষয়গুলি ওই কাজ করতে করতে ওইগুলিতে ইনস্টল করে ফেলা হয়েছে। এরকম হিউজ লাইব্রেরি লাগে, হিউজ প্যাকেজ লাগে, এইগুলিকে প্রয়োজন অনুযায়ী মানুষ ইনস্টল করে। আর আপনি যদি সব প্যাকেজ দেন, এটাও করা যায় পাইথনে সব প্যাকেজ ইনস্টল হতে থাকে ওই রিলেটেড, ঠিক আছে? আপনি ম্যাথ রিলেটেড ফাংশনগুলিকে নিয়ে কাজ করবেন, দিলে দেখা যাচ্ছে কয়েক জিবি লাইব্রেরি ইনস্টল হচ্ছে। তা আমি কেন তাই করব? আমার যেটুকু লাগবে আমি সেইগুলি ইনস্টল করব। হয়েছে? জি স্যার। আচ্ছা তাহলে স্টপ লিখলে কেমন কালার আসছে দেখি। ডট এনসি ডট ফাইল লেখা ইনস্টল কি আসছে? এখানে ইউজার পিআরআই এআই তো কিছু ইতিহাস বলো। সুডো রেজিস্টার করব কি কিউ দিয়ে কমান্ড পাসওয়ার্ড দিয়েছে। সাবমিট হ্যাঁ কি কমান্ড কি রেজিস্টার করতে হলে আমরা ইন্টারফেস আছে কিউ না আগেরটার মধ্যে গেলে টপে দেন টপে পেজ স্টিলের সব জায়গায় জায়গা এটা পাসওয়ার্ড ভুল হচ্ছে। বেশি এই অ্যাড্রেস পাসওয়ার্ড দিতে হবে। ঘরের মধ্যে যদি দেখেছি এটা চালা খালি হ্যাঁ এই তো ঘরের মধ্যে পাসওয়ার্ড কি আচ্ছা, আছে? সব তথ্য বলতেছে ক্যারেক্টার লাইক চালা রাখবি আরে শুনবো না তোর ইসলামী দিয়েছ এটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আর এর আগে কোনটা ছিল সুডো আগে দেখতাম যে ভিডিওর মধ্যে যখন করে টিম সাইট আপডেট হয়ে যাচ্ছে চলতেছে এখন এটা দিলে নিজে নিজে পাসওয়ার্ড আবার দাও দেখি আবার আপনারা দিয়ে দেন। মাঠে কাজ দিতে হবে সুডো এপিটি ইনস্টল স্টপ এন্টার করি পাসওয়ার্ড হচ্ছে কালি ইজ নট ইন দা সুডো ফাইল, মানে ওই সুডো মানে কি সুপার ইউজারের মধ্যে কালি নাই লগইন করছে কি দিয়ে কালি কালি দিল না, কালি ওর সুপার ইউজারের মধ্যে তো দেখাচ্ছে না কালি। কালিটাকে সুপার ইউজার বানাইতে হবে কালি তোমার কালিটাই সুপার ইউজার না, মানে অ্যাডমিনিস্ট্রেটর নাম হলে ওইটা করতে পারবে না। আচ্ছা আমরা নেক্সট টাস্ক দেখি। তাহলে আপনারা এই স্টপে দেখতে পেলেন যে টপে আমরা যা দেখতে পাচ্ছি মানে ডিটেল সিপিইউ আইডি, তারপরে মেমোরি ইউসেজ, তারপরে প্রসেস আইডি এবং রানিং কি কি প্রসেস পুরোটার একটা লিস্ট আসে, বাট একটা সিম্পলিফাইড ভিউতে আসে যখন আমরা ইউজ করি টপ। আর যখন আমরা ইউজ করি এইচ টপ তখন এইটা আপনারা দেখতে পাচ্ছেন যে আরো ডিটেলসে এবং একটা কালারফুল মোডে আসে। বাট এটার জন্য আমাদেরকে এই স্টপ প্যাকেজটাকে ইনস্টল করে নিতে হয়, যেটা কি এই স্টপটা ইন্টারঅ্যাক্টিভ, অ্যালাউস কিলিং প্রসেস, সর্টিং এন্ড সার্চিং। তা আপনি এখান থেকে কি করতে পারছেন যে আমি প্রসেসকে কিল করতে পারবো, এখানে রাইট ক্লিক করে এখান থেকে দেখেন যে আমরা প্রসেসের প্রিফারেন্স আছে, প্রসেস কিল করতে পারবো, সর্টিং এন্ড সার্চিং করতে পারবো।
এই টাইটেল হেডে ক্লিক করলে এখান থেকে সর্টিং করা যাচ্ছে। টাইটেলগুলির যে হেডিং আছে, হেডিং এর উপরে ক্লিক করলে ওটা সর্টিং হচ্ছে। তো সর্টিং করে বা সার্চিং করে আপনি কোন একটাকে সার্চ করবেন, এই ফ্যাসিলিটিটা দিচ্ছে আর কি। তার মানে আমাদের নোটপ্যাড এখন নোটপ্যাড প্লাস প্লাস হয়ে যাচ্ছে। সেই অবস্থায় আপনার টপ আর এইচ টপের ডিফারেন্সটা, ঠিক আছে। আপনার সর্টিং এর টাইটেলে ক্লিক করলে ওই অনুযায়ী সর্টিং হচ্ছে, সার্চিং করতে পারছেন, প্রসেসকে চাইলে ওখান থেকে রাইট ক্লিক করে কিলেও দিতে পারছেন। আচ্ছা, নেক্সট আজকে আসি। নেক্সট ইজ দ্য জি এডিট। তারপর একটা এন্ড সাইন আছে। হ্যাঁ, জি এডিট করেছেন, এন্ড সাইনটা করেননি। জি এডিট করেছিলেন, তাহলে এন্ড সাইন কি করছে? এন্ড রানস প্রসেসেস ইন ব্যাকগ্রাউন্ড। কোন প্রসেসকে আপনি চালু করে ওইটাকে ব্যাকগ্রাউন্ড প্রসেস হিসাবে বানাইতে চান, তাহলে এই এন্ড সাইনটা ইউজ করতে হবে, ঠিক আছে। যেমন জবস আপনি যদি লিখেন তাহলে আউটপুটে এই জিনিসটাকে দেখাচ্ছে। তার আগে আপনি ব্যাকগ্রাউন্ড প্রসেস, একটা জি এডিট, একটা প্রসেসকে চালু করতেছি, একটা এন্ড সাইন দিয়েছি, তখন এটা দেখাচ্ছে যে এটা এই ব্যাকগ্রাউন্ডে এই প্রসেসটা চলছে। জবস কমান্ড লিখলেন, প্রথমে জি এডিট লিখলেন, অন্য কোনো প্রসেসের নাম লিখলেন, তারপর একটা স্পেস দিয়ে এন্ড সাইন এম্পারসেন্ট সাইন দিলে ওই প্রসেসটা রান তো করলো বাট ইন ব্যাকগ্রাউন্ডে। দেন আপনারা জবস লিখে যখন কমান্ড লিখবেন তখন রানিং জবস গুলিকে লিস্টে দেখাবে। তো তখন দেখাবে যে আপনি এর আগে যখন টপ লিখছিলেন, টপ লিখলে এইটা লিস্টের মধ্যে দেখতে পাবেন না, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে চলছিল। জি এডিটটাকে তখন দেখতে পাবেন না। যখন জবস লিখতেছেন তখন ব্যাকগ্রাউন্ড প্রসেস আপনাকে দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কি কি প্রসেস চলছে। তার প্রসেস দুই রকম, এফজি ফোরগ্রাউন্ড, বিজি ব্যাকগ্রাউন্ড। সময় কম তো আমি অল্প একটু আছে, এইটুকু একটু স্ক্রল ডাউন করে দেখিয়ে দেই, আপনারা একটু বাসায় এগুলিকে একটু প্র্যাকটিস করে নেবেন। দেখেন যে ব্যাকগ্রাউন্ড জবকে ফোরগ্রাউন্ডে আনবেন। ব্যাকগ্রাউন্ড জবটা তো বুঝতে পেরেছেন যে একটা প্রসেস চলতেছে, সেটা আমাকে লিস্টের মধ্যে দেখাচ্ছে না, বিকজ ইট ইজ রানিং, বাট ইট ইজ রানিং ইন ব্যাকগ্রাউন্ড। আর ফোরগ্রাউন্ডে ব্রিং ব্যাকগ্রাউন্ড থেকে যখন ফোরগ্রাউন্ডে আনতে চান, তাহলে এফজি %1 এটা যখন ইউজ করবেন, %1 রেফার্স টু দ্য জব নাম্বার। জবের যে নাম্বারটা, সেই নাম্বারটা হচ্ছে 1 এর জায়গায়। আর ব্রিং দ্য জব টু ফোরগ্রাউন্ড টু ইন্টারঅ্যাক্ট উইথ ইট। যখন আপনি ফোরগ্রাউন্ডে আনতে পারবেন তখন ওর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে যখন থাকবে তখন সে শুধু রানিং, তার স্টেটটা দেখতে পারবেন, রানিং অবস্থা আছে না পজ আছে, অথবা টার্মিনেট করতে চাইলে টার্মিনেট করা যায়। তাহলে ব্যাকগ্রাউন্ডের জবকে ফোরগ্রাউন্ডে আনার ওয়েটা, এবং না এখানে 1টার জায়গায় আপনারা জবের নাম্বারটা বসা দিবেন। কিল এ প্রসেস বাই পিআইডি। একটা প্রসেস তাকে পিআইডি ধরে কিল করা, তা আপনারা কিল 1 2 3 4, যেখানে 1 2 3 4 ইজ দ্য প্রসেস আইডি, এইটুকু আমরা আগে দেখছিলাম, শুধু কিল করা। বাট এর সাথে আরেকটু অ্যাড করা যায়, যেখানে হচ্ছে ফোর্স কিল করবেন আপনি, একটা -9 অ্যাড করতে হবে। কিল স্পেস -9 তারপরে পিআইডি। তাহলে এইটা কি করবে? আপনাকে ফোর্সফুলি কিল করবে, মানে ফোর্স স্টপ বা ফোর্স কুইট করে এরকম করি, সেরকম ফোর্সফুলি প্রসেসকে স্টপ করানো। কিল এ প্রসেস বাই নেম, তাহলে ইউজ করব পি কিল। পি কিল যদি একসাথে লিখি, তারপর প্রসেসের নাম লিখি, তাহলেও হবে। আইডি ধরে দিতে গেলে কিল, আর নেম ধরে দিতে গেলে পি কিল। তারপরে নাম্বার 7 হচ্ছে চেঞ্জ প্রসেস প্রায়োরিটি, নাইস এন্ড রিনাইস। এটা আমরা আগেই করেছি, আমরা শিখেছি। এটা নাইসের জায়গায় যে নাইস ভ্যালু -nটা কি বলতেছে? n হচ্ছে নিউ প্রায়োরিটি সেট করতে চাই। প্রায়োরিটি একটা ছিল, ওইটা আমরা টপ থেকে দেখে নিতে পারি প্রায়োরিটি কি আছে। নাইস -n হচ্ছে সেট নিউ প্রায়োরিটি। প্রায়োরিটি কত দিব এখন? প্রায়োরিটি ভ্যালু দেব এখন 10। তারপরে কোন প্রোগ্রামকে দিব? gedit প্রোগ্রামকে দিব। সো দ্যাটস ওয়াই gedit লিখছি। আর এটা হচ্ছে লোয়ার প্রায়োরিটিতে নেওয়া। আর চেঞ্জ প্রায়োরিটি অফ এ রানিং প্রসেস। রানিং প্রসেস যখন হবে তখন তো তার একটা আইডি থাকবে, gedit
রানিং নাই, কিন্তু সেটাকে আমরা হচ্ছে রানিং না থাকলে তো আর প্রসেস হচ্ছে না। সো ওটা ব্যাকগ্রাউন্ডে ছিল, সেটার প্রায়োরিটিকে করছি। আর এখন হচ্ছে আপনার রানিং প্রসেসকে করার জন্য একটা -p এই ওয়ার্ডটাকে ইউজ করতে হবে, যেখানে আপনি -p ইউজ করলে আইডি লেখার স্কোপ পাবেন। তার মানে রিনাইস -n দিয়ে 5 মানে হচ্ছে নাইস ভ্যালু একটা ছিল অলরেডি, সেটাকে আমি রিঅ্যাসাইন করছি। দ্যাটস ওয়াই রিনাইস -n দেওয়া হচ্ছে যে নাইস ভ্যালু কত দিব, সেই জন্য -n, তারপর আবার স্পেস দিয়ে আপনি ইউজ করবেন -p, যেখানে আপনি পিআইডি লেখার স্কোপ পাবেন আইডি ধরে। আর আইডি আমরা আগেই দেখে রাখবো, কোন প্রোগ্রামটা কোন প্রসেসটাকে নিয়ে কাজ করব সেই আইডিটা আগেই আমরা দেখে রাখবো। লাস্ট ওয়ান, অটোমেট প্রসেস মনিটরিং স্ক্রিপ্ট। এন্টার প্রসেস নেম টু মনিটর, কোন একটা প্রসেসকে মনিটর করবেন, তো সেই প্রসেসের নাম নেওয়ার জন্য একটা ইকো দিলেন, তারপরে রিড করে দিলেন, ওই নামটা নিলেন। এবার আপনার একটা হোয়াইল লুপে আসছে, হোয়াইল ট্রু, ডু করছে ps -ef, ps -ef টা এই যে একটু আগে এক্সপ্লেন করা ছিল এখানে, ps -ef এটা হচ্ছে প্রসেসের, তারপরে একটা পাইপলাইন দিয়ে grep দিয়ে gedit, এইটাকেই আমরা আনছি হোয়াইল ps -ef দিয়ে grep দিয়ে ডলার দিয়ে নেম, প্রসেসের নেম, আবার একটা পাইপলাইন দিয়ে grep -v। এখানে দেখেন যে আমরা এক্সপ্লেনেশনে যদি চেকস এভরি 5 সেকেন্ড, এই স্লিপ দিয়েছেন 5 মানে হচ্ছে এভরি 5 সেকেন্ডে পর পর সে মনিটর করবে। মনিটরটা তো করবে, এটা কি একবার করে থেমে যাবে নাকি কতক্ষণ ইন্টারভেল দিয়ে দিয়ে করবে, তো সেটা হচ্ছে স্লিপ 5 দিয়ে আমরা মেনশন করছি। রান করার সময় আমরা যে চেঞ্জ মোড দিয়ে filename.sh যেভাবে রান করি সেই কমান্ডটা দেওয়া আছে, এবং তারপরে আপনার ফাইল রান করবেন সেই কমান্ডটা দেওয়া আছে। এক্সপ্লেনেশনে চেক এভরি 5 সেকেন্ডস ইফ এ প্রসেস ইজ রানিং, প্রসেস যদি রানিং থাকে প্রত্যেক 5 সেকেন্ড পর পর এইটার আপনার হচ্ছে মনিটরিং যে ভ্যালুটা সেই ভ্যালুটা দিবে, যেটা কি স্টেটে আছে, প্রসেসটা কখন কি স্টেটে আছে সেটা দেখাবে। এইটাকে আমরা করে আজকে শেষ করব। লাস্ট যেটা আছে এটা করা লাগবে না, জাস্ট এমনি বলে দিই, স্টপকে টেম্পোরারিলি মানে সাময়িকভাবে বন্ধ করতে আপনি Ctrl-Z এবং তার সাথে BGFG এটা ইউজ করবেন। যেমন Ctrl-Z স্টপস টেম্পোরারিলি অ্যান্ড রিজিউম ইন ব্যাকগ্রাউন্ড। টেম্পোরারিলি Ctrl-Z দিলে টেম্পোরারিলি বন্ধ হচ্ছে বাট ব্যাকগ্রাউন্ডে চলছে। BG%1 দিলে আপনার এটা রিজিউম করবে ব্যাকগ্রাউন্ডে, আর ফোরগ্রাউন্ডে দিলে FG%1, তাহলে এটা ফোরগ্রাউন্ডে আবার চলে আসবে, ফ্রন্টে চলে আসবে। আর ব্যাকগ্রাউন্ডেই চলতে থাকুক তাহলে BG%1, ফোরগ্রাউন্ড আনতে গেলে FG%1। আর টেম্পোরারি যখন ব্লক দিবেন Ctrl-Z দিবেন। এটা দেখতে পারবেন। এইটা কি করব আমরা আজকে করে শেষ করব নাকি প্র্যাকটিস করবেন বাসায়? জাস্ট এই 8 নম্বরটা। Say something. Sir. জি থাক স্যার। এইটা একটু আগালাম এই জন্য যে পরে পরেরটাও 10 নম্বর, 10-এর এ, এখানে প্রসেস শিডিউলিং এক্সপেরিমেন্ট। ঠিক আছে তাহলে